হ্যালো নমস্কার সবাইকে সাবলাইসিসে অনেক অনেক স্বাগত। আজকে যে ক্লাসটা করব র্যাপিড রিভিশন ক্লাস করব মাধ্যমিক 2025 যারা দেবে তাদের জন্য, যাদের সারা বছর কনসেপ্টের ঘাটতি রয়েছে, শেষ মুহূর্তে কী করবে বুঝতে পারছে না, তাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট আর ইম্পর্টেন্ট অঙ্কগুলো মাধ্যমিকের জন্য ডিসক্রাইব করব। আশা করি অনেক হেল্প পাবে। তো আজকে যে চ্যাপ্টারটা ডিসক্রাইব করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সরল সুদ কষা। এইখান থেকে অঙ্ক আসে প্রতিবার একটা করে। তো চলো শুরু করা যাক। সরল সুদ কষা চ্যাপ্টারটার নাম কি? সরল সুদ কষা। আমাদের কোষে দেখি দুইয়ে আছে, গণিত প্রকাশ বইয়ে। সো সরল সুদ কষা সবাই ভালো করে দেখবে, আশা করি অনেক হেল্প পাবে। এবার দেখো, সরল সুদ কষা যে চ্যাপ্টারটা আছে সেখানে একটাই ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? জেনারেল ফর্মুলা, যেটা মনে রাখবো, আই ইকুয়াল টু পি টি আর বাই কি 100, যেখানে পিটা কি? মূলধন। মানে তুমি একটা ব্যবসা শুরু করছো কত টাকা নিয়ে? পি টাকা নিয়ে। বোঝা গেল? এবার এখানে টিটা কি? টাইম পিরিয়ড, মানে কত বছরের জন্য তুমি টাকাটা ধার নিলে। টিটা কি? সময়। একটা ব্যবসা শুরু করার জন্য কারো কাছ থেকে যে টাকাটা ধার নিলে, কত বছরের জন্য ধার নিলে, সেটা হচ্ছে টি। তারপরে আর যেটা আছে, আর কি হয়ে যাবে তাহলে? সুদের হার, কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট। তুমি মনে করো বন্ধুর কাছ থেকে ধার নিলে বা ব্যাংক থেকে ধার নিলে, ব্যাংক তো তোমাকে একটা রেট অফ ইন্টারেস্ট দিয়ে দেয় কিনা, এত ইন্টারেস্টে তুমি টাকাটা শোধ করবে। এটা কি? সুদের হার। ওকে। আর আয়টা কি? আলটিমেটলি যে তোমার মূলধন হবে, মূলধনের থেকে এক্সট্রা যে সুদটা তোমার বেরোবে ব্যাংকে, তুমি সেটা কত শোধ করবে, সেটা হয়ে যাবে এখানে কি? এটা আয়টা সুদ। বোঝা গেল? এইটুকুটাই আমাদের মনে রাখবো। গোটা চ্যাপ্টারের এই একটা মাত্র ফর্মুলা, একটা ফর্মুলা দিয়ে গোটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো চলো প্রথম অঙ্কটা শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যে অঙ্কটা করছি সেটা হচ্ছে গণিত প্রকাশ বইয়ে 10 নম্বর অঙ্কটা। দেখো 10 নম্বর অঙ্কটাতে কী বলা আছে, যদি 292, আচ্ছা আমি একটা জিনিস বলে দিই এই অঙ্কটা করার আগে, যে হচ্ছে আমার টাইম কিন্তু সবসময় আমরা দিনে দেওয়া থাক বা মাসে দেওয়া থাক, সেটাকে আমরা সবসময় বছরে কনভার্ট করে নেব। অঙ্কগুলো বছরে কনভার্ট করে নিয়ে টাইম পিরিয়ডটাকে আমাকে করতে লাগবে। তাহলে কি বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করতে বলেছে। দেখো এখানে তাহলে আসল পি ইজুকাল টু কত টাকা দেওয়া আছে। এবার অঙ্কে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আমাকে খুঁজে বের করতে লাগবে। তাহলে এখানে পি এর ভ্যালুটা কত দেওয়া আছে? আসল 292 টাকা, তাই কি না? এবার সময় কত দেওয়া আছে? সময় টি ইজুকাল টু কত দেওয়া আছে? সময় টি ইজুকাল টু দেখো 1 দিন দেওয়া আছে। আমি কি বললাম, যেটাই দেওয়া থাক সেটাকে আমাকে বছরে কনভার্ট করতে লাগবে। তাহলে দিনটাকে বছরে কনভার্ট করতে গেলে কত দিয়ে? 365 দিয়ে ভাগ করে দিতে লাগবে, তাই কি না? আর যদি মাস দেওয়া থাকতো তাহলে কত দিয়ে ভাগ করতাম? 12 দিয়ে ভাগ করে দিতাম। ঠিক আছে, এবার সময় বের হয়ে গেল। এবার কি বলেছে? সুদ দেওয়া আছে। সুদ মানে কি? আয়ের ভ্যালু কত দেওয়া আছে? 5 পয়সা। আয়ের ভ্যালু কত দেওয়া আছে? 5 পয়সা। এবার দেখো অঙ্ক করার সময় আমাকে ইউনিটগুলোকে সেম করে নিতে লাগবে। এইখানে আসল পি ইজুকাল টু কী দেওয়া আছে? টাকা। তাহলে ইউনিটটা এখানে কিসে দেওয়া আছে? টাকায় দেওয়া আছে। আর এখানে পয়সায় দেওয়া আছে। তাহলে হয় আমাকে এটাকে পয়সায় কনভার্ট করতে লাগবে, নাহলে এটাকে টাকায় কনভার্ট করতে লাগবে। তাহলে এটাকে আমি টাকায় কনভার্ট করে নিই, সুবিধা হবে। তাহলে টাকায় কনভার্ট করার জন্য কত দিয়ে ভাগ করে দিতে হয়? 100 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণ 10, তাহলে 1/20 টাকা। তারপরে এবার সেমভাবে আমরা ফর্মুলাটা ফেলবো। আমরা জানি, কি জানি আমরা? জানি কি? আই ইজুকাল টু পি টি আর বাই 100, ব্যাস। তারপরে জাস্ট খালি ভ্যালুগুলো বসিয়ে দেবো, ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে গেল। আয়ের ভ্যালু কত দেওয়া ছিল? 1/20। তাহলে আয়ের ভ্যালু কত? 1/20। পি এর ভ্যালু কত? 292। আর টি এর ভ্যালু কত? 1/365। কিন্তু আর এর ভ্যালুটা আমাকে বের করতে লাগবে, ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে? 100, তাই কি না? তো চলো এবার কাটাকাটি করি ফটাফট। তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাবে? এখান থেকে 100টা যদি এই পারে গুণ হয়ে যায় তাহলে কত হয়ে যাচ্ছে? 100/20। 292টা এই পারে গুণ অবস্থায় আছে, তাহলে এই পারে ভাগ হয়ে যাবে 1/292 ইন্টু কত? 1/365 আছে এখানে, তাহলে ওই পারে চলে গেলে কত হয়ে যাবে? 365 হয়ে যাবে শুধু। এবার দেখো এই 0 দিয়ে 0কে কাটলো, 2 দিয়ে যদি রেখে কাটি 5 দুগুণ 10। তাহলে দেখো এইখানে যদি এবার আমি 73 দিয়ে এটাকে কাটি, 73 দিয়ে এটাকে কাটলে 4 হয়ে যাবে, আর 73 দিয়ে এটাকে কাটলে 5 হয়ে যাবে। তাহলে 5 × 73 365, আর 5 × 73 সরি 4 × 73 292। তাহলে উপরে কত হয়ে গেল? 25, আর নিচে কত হয়ে গেল? 4। এবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে 4 4 16, 4 5 20, 4 6 24, 6 পূর্ণ 1/4% হয়ে যাবে। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 6 পূর্ণ 1/4%। তাহলে আমাকে কী বের করতে বলেছে? বার্ষিক শতকরা সুদের হার হিসাব করতে বলেছে। দেখো আমাকে কী বের করতে বলেছে? বার্ষিক শতকরা সুদের হার। তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত হয়ে গেল? 6 পূর্ণ 1/4% হয়ে গেল এই অঙ্কটা। এবার নেক্সট অঙ্কে চলে আসছি, ইম্পর্টেন্ট যেটা।
তারপরে যেটা এখানকার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে 17 নম্বর অঙ্কটা। দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের মধ্যে। এটা কি বলেছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 1000 টাকা দুটি ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। মানে একটা ব্যাংকে রেখা দিদি কিছু টাকা ভাগ ভাগ করে জমা দিলেন, কিন্তু টাইম পিরিয়ডটা কি একই সময়, মানে 2000 সালে যদি জমা দেয় 2000 সালেই দুটো ব্যাংকে আলাদা আলাদা করে ফিক্সড করে রাখলেন। এবার একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার কত 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার কত 7%। এবার 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছেন। তাহলে কি বলেছে, রেখা দিদি মনে করো কিছু টাকা, মনে করো 100 টাকা, মনে করো এই কিছু টাকা সামান্য, মনে করো এক্স টাকা এখানে রেখেছে, আর এখানে মনে করো ওয়াই টাকা রেখেছে। হ্যাঁ, দুটো ব্যাংকে আলাদা করে, এখানে কিছু পরিমাণ রেট ইন্টারেস্ট, এখানে কিছু পরিমাণ রেট অফ ইন্টারেস্ট। এবার বছরের শেষে এখান থেকে কিছু পরিমাণ টাকা কালেক্ট করলো, বছরের শেষে এখান থেকে কিছু পরিমাণ টাকা কালেক্ট করলো। এবার বইয়ে কি বলা আছে, এইখান থেকে যে টাকা কালেক্ট করলো, এইখান থেকে যে টাকা কালেক্ট করলো, দুজনের সমষ্টি কত দেওয়া আছে 1280। তাহলে করা যাক অঙ্কটা। তাহলে প্রথম ক্ষেত্রে ধরি ব্যাংকে x টাকা রেখেছে, আর দ্বিতীয় ক্ষেত্রে ধরে নাও, দেখো প্রথম ব্যাংকের টোটাল টাকা কত, টোটাল টাকা কত আছে 10,000 টাকা। তো টোটাল 1 2 3 4, 10-এর পিছনে 4টা শূন্য, টোটাল তো 10,000 টাকা। তার মধ্যে এক্স টাকা এই ব্যাংকে রেখে দিল, তাহলে বাকি কত পড়ে থাকলো 10,000 মাইনাস এক্স। তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা থাকবে 10,000 মাইনাস এক্স টাকা রেখেছে। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে আসল পি ইজুকাল টু কত হয়ে যাচ্ছে, আসল P1 ইজুকাল টু কত হয়ে যাচ্ছে এক্স, তারপরে সময় কত হয়ে যাচ্ছে, সময় T1 ইজুকাল টু কত হয়ে যাচ্ছে, কত বলেছে, কত বছরের জন্য রেখেছে, বার্ষিক 2 বছরের জন্য। তাহলে T1 ইজুকাল টু 2 বছর, সময় T1, আর তারপরে সুদের হার কত বলেছে এখানে, সুদের হার R1 ইকুয়াল টু কত পার্সেন্ট, প্রথম ব্যাংকে 6%। তারপরে তাহলে অতএব সুদ ফর্মুলা কি জানি, সুদের ফর্মুলা I1 ইজুকাল টু P1 T1 R1 বাই কত হয়ে যাচ্ছে 100, তাই কি না। তাহলে P1 এর ভ্যালু এখানে কত এক্স, T1 এর ভ্যালু কত 2, R1 এর ভ্যালু কত 6/100, তাই কি না। তাহলে এবার এখানে কত হচ্ছে 6 × 12, তাহলে 12x বাই এবার দেখো দেখতে পাচ্ছ, তাহলে 12x/100 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত টাকা সুদ পাচ্ছে ও ব্যাংকের, প্রথম ব্যাংকের থেকে 12x/100 টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে এরকম করে বের করবো, তারপর দুটো যোগ করে দিয়ে এই তোমার হচ্ছে যেটা দেওয়া আছে অ্যামাউন্টটা কত 1280-র সাথে সমান করে দেবে। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বের করা যাক। তাহলে চলো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে কি হয়ে যাচ্ছে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে লিখে নিও তাহলে আরও ভালো হয়। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে কত হয়ে যাচ্ছে, আসল P2 ইজুকাল টু কত 10,000 মাইনাস এক্স, সুদের হার R2 ইজুকাল টু কত হয়ে যাচ্ছে, এখানে R2 ইজুকাল টু 7%, আর সময় এখানে কত হয়ে যাচ্ছে, একই রকমভাবে সময় T2 ইজুকাল টু কত 2 বছর। আচ্ছা, এটা টাকা হয়ে যাবে অ্যামাউন্টটা। তাহলে অতএব সুদ কত হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে, I2 ইজুকাল টু P2 T2 R2/100 বসাও। তাহলে 10,000 মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু 7 ডিভাইডেড বাই কত 100। তাহলে এখানে করলে কত হয়ে যাচ্ছে 7 × 14, 10,000 মাইনাস x/100। তাহলে শর্ত মতে কত, দুটো সুদের যোগফল কত, I1 যোগ I2 ইজুকাল টু কত বলে দেওয়া আছে বই 1280 টাকা, 1280 টাকা। তাহলে করো এবার ভ্যালু বসাও। তাহলে ভ্যালু বসালে কত হয়ে যাবে, প্রথমটার ক্ষেত্রে ভ্যালু কত ছিল, দেখো প্রথমটার ক্ষেত্রে ভ্যালু কত ছিল 12x/100। তাহলে 12x/100 I1 এর ভ্যালু 12x/100 প্লাস এখানে কত 14 ইন্টু 1000, 10,000 মাইনাস x/100 ইজুকাল টু কত 1280, তাই তো। তো চলো এবার তাহলে এটাকে সলভ করা যাক। সলভ করে তাহলে কত আসবে,
100 এখান থেকে কমন নিয়ে নিলাম, 100 কমন নিয়ে নিলে কত হয়ে গেল 12x প্লাস 14 1 2 3 4 মাইনাস 14x ইকুয়াল টু কত 1280, বা তাহলে এখানে যদি করি 100টা এবারে গুণ হয়ে যাবে, 12 থেকে 14 মাইনাস করে দিলে মাইনাস 2x ইকুয়াল টু 1280, তারপরে আবার দুটো শূন্য, মাইনাস কত হয়ে যাবে 14 1 2 3 4, তাই তো। তাহলে মাইনাস 2x ইকুয়াল টু কত হয়ে যাবে এখানে মাইনাস 14,000 থেকে 12,000, সরি একক দশক শতক হাজার, 1,28,000, আর এখানে কত 1,40,000, যদি বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে আমার 20 করো কত হচ্ছে, এখানে হয়ে যাবে 12,000 টাকা। তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, অতএব এক্স এর ভ্যালু এখানে কত হয়ে যাচ্ছে 6,000 টাকা। তাহলে অতএব প্রথম ব্যাংকে কত টাকা রেখেছে, প্রথম ব্যাংকে তো এক্স টাকা ধরে নিয়েছিলাম, তাহলে প্রথম ব্যাংকে রেখেছে কত টাকা, এক্স মানে কত 6,000 টাকা। এবার দ্বিতীয় ব্যাংকে তাহলে কত টাকা রেখেছে, এক্স 10,000 মাইনাস এক্স টাকা, তার মানে কত 10,000 থেকে 6,000 বাদ দিয়ে দিলে কত টাকা হয়ে যাচ্ছে 4,000 টাকা। তাহলে ব্যাস হয়ে গেল, এটাই রিকোয়ার্ড অ্যান্সার। খুব সোজা অঙ্ক, তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো মিস করবে না কেউ, ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপরে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট যেটা অঙ্ক সেটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই মানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, 20 নম্বর অঙ্কটা। কি বলেছে, রথিনবাবু তার 2 মেয়ের জন্য আলাদা আলাদা ব্যাংকে এমনভাবে টাকা রাখে যে 18 বছর যখন বয়স হবে প্রত্যেকে কত পাবে 12,000 টাকা করে, একক দশক শতক হাজার 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করতে বলেছে আমাকে। তাহলে দেখো রথিনবাবু 2 মেয়ের জন্য প্রত্যেক ব্যাংকে কত, তাহলে দুটো ব্যাংক আছে, তাহলে চলো প্রথম মেয়ের ক্ষেত্রে ধরে নিই, প্রথম বা বড় মেয়ের ক্ষেত্রে বড় মেয়ের ক্ষেত্রে আসল P1 ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছি, হ্যাঁ। আর এখানে তাহলে সময় T1 ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে, সময় কত, বড় মেয়ের বয়স কত 13, 18 বছর পরে টাকা পাবে, তাহলে কত হয়ে যাচ্ছে 18 মাইনাস 13, 13 বছর এখন, 18 বছর হলে টাকা পাবে, তাহলে কত বছর পরে টাকা পাচ্ছে 5 বছর পর, তাই তো। সুদের হার কত দেওয়া আছে, সুদের হার R1 ইকুয়াল টু কত দেওয়া আছে 10%, তাহলে অতএব সুদ I1 ইকুয়াল টু কত হয়ে যাবে P1 T1, একটু দাঁড়াও, P1 T1 R1 ডিভাইডেড বাই 100, এটাই তো হয়ে যাবে তাই কি না। এবার বসিয়ে দাও, P1 এর ভ্যালু কত এক্স, T1 এর ভ্যালু কত 5, R1 এর ভ্যালু 10 বাই 100, তাই তো, এটা হয়ে যাচ্ছে। এবার তাহলে শর্ত মত, তাহলে সুদ এটা হয়ে যাচ্ছে, তাহলে সুদ আসল কত হয়ে যাবে, সুদ আসল কত হয়ে যাবে, তাহলে সুদ আসল মানে কি সুদ যোগ আসল, আসল কত এক্স আর সুদ কত এটা, তাহলে এক্স প্লাস কত হয়ে যাবে এটা 5 10 50 এক্স বাই 100, এটা সুদ আসল হয়ে গেল। তাহলে এটা যদি করি তাহলে কত হয়ে যাবে 150 এক্স বাই 100, তাই কি না। শর্ত মতে এটা আবার কত দেওয়া আছে, শর্ত মতে 150 এক্স বাই 100, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে 1,20,000, 4, তাহলে এই জিরো ক্যান্সেল আউট হয়ে গেল, তাই তো। এবার দেখো 15 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়ে যাবে 3 5 15, 5 দিয়ে এটাকে যদি কাটি 5 2 10 হয়ে যাচ্ছে, আর 3 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাচ্ছে 3 4 12, 4 1 2 3 4, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এখানে, এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 8, 4 2 কত হয়ে যাবে, কোন 8, 8 পরে 1 2 3 4, তাহলে 80,000 টাকা, বোঝা গেল। কমাটা এখানে হবে না, এখানে হবে 80,000 টাকা। তাহলে অতএব বড় মেয়ে এর
জন্য জন্য কত টাকা রাখে? ৮০,০০০ টাকা। ৮-এর পর ১, ২, ৩, ৪টা শূন্য। একই রকমভাবে ছোট মেয়ের জন্য বের করব। চলো ছোট মেয়ের জন্য, মেয়ের জন্য P2 আসল ইকুয়াল টু ধরে নিচ্ছি ওয়াই টাকা, ধরি এত টাকা মনে করে জমা রাখছে। T2 কত বছর? দেখো ৮ বছর মেয়েটার বয়স এখন, তাহলে 18 - 8 ইকুয়াল টু কত? 10 বছরের জন্য টাকাটা রাখছে, তাই তো? এবার T2 এটা বেরোলো। এবার তাহলে R2 কত আছে? 10% দেওয়া আছে, তাহলে I2 এখান থেকে কত বেরোচ্ছে? I2 এখান থেকে কত বেরোচ্ছে? P2 একবারে বসিয়ে দিচ্ছি, P2 T2 R2, তার মানে কত? Y ইন্টু 10 ডিভাইডেড বাই 100, তাই কি না? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এই 0 কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে? Y হয়ে যাচ্ছে, তাহলে Y টাকা। তাহলে অতএব সুদ আসল কত হয়ে যাবে? ইকুয়াল টু Y প্লাস Y, তার মানে কত? 2Y টাকা হয়ে যাবে সুদ আসল। বোঝা গেল এইটুকু? তাহলে সুদ আসল কত হয়ে যাচ্ছে? 2Y। তাহলে শর্ত মতে 2Y ইকুয়াল টু কত হয়ে যাবে? 1,20,000। 1, 2, 3, 4। তাহলে Y ইকুয়াল টু কত হচ্ছে? 6, 1, 2, 3, 4। তাহলে কত টাকা রাখছে? ছোট মেয়ের জন্য 60,000 টাকা রাখছে। অতএব ছোট মেয়ের জন্য, মেয়ের জন্য কত টাকা রাখছে? 60,000 টাকা রাখছে। এটা এই কয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আর তাছাড়াও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেই অঙ্কটা কোথায় পাবো? আমরা প্রয়োগের মধ্যে পাবো। দেখো প্রয়োগ থেকে আমি দেখাচ্ছি অঙ্কটা। চলো প্রয়োগ বই থেকে এটা সরিয়ে দিচ্ছি, বই থেকে বের করছি। বই থেকে দেখো 31 নাম্বার যে প্রয়োগটা আছে, এই অঙ্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা বই থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু ভালো করে বুঝে নাও। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতন ইম্পর্টেন্ট অঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। কি বলেছে? ফাতিমা বিবি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে, ও কিন্তু বছরে রাখছে না, বছরে একবারে রাখছে না, ও প্রতি মাসে অল্প অল্প করে রাখছে। প্রথম মাসে 100 টাকা, দ্বিতীয় মাসে 100 টাকা, তৃতীয় মাসে 100 টাকা, এরকম করে প্রথম মাসে শুরুতে 100 করে রাখছে। তাহলে দেখো, তাহলে এই অঙ্কটা যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে প্রথম মাসে কত হয়ে যাচ্ছে? 100 টাকা রাখছে। দ্বিতীয় মাসে কত টাকা রাখছে? 100 টাকা। তাহলে টোটাল এইভাবে ও কত টাকা রাখলো? টোটাল ও এইভাবে কত টাকা রাখলো? 12 মাস হচ্ছে তো, তাহলে টোটাল 1200 টাকা ও রাখলো, তাই কি না? টোটাল সে কত টাকা রাখলো? বছরের শেষ অবধি 1200 টাকা রাখলো, তাই কি না? বছরের শেষ অবধি সে কত টাকা রাখলো? 1200 টাকা রাখলো। এবার দেখো, এই যে 100 টাকা আছে, প্রথম মাসে যে 100 টাকা দিল, সেই 100 টাকাটা কয় বছরের জন্য খাটাবে? প্রথম মাসে যে 100 টাকা দিল, সেটা কয় মাসের জন্য খাটবে? 12 মাসের জন্য খাটবে, তাই কি না? তার মানে কত দিনের জন্য খাটছে? 1 বছরের জন্য খাটছে, তাই কি না? তাহলে 1 বছরের জন্য খাটছে। তাহলে প্রথম মাসের যে টাকাটা হচ্ছে, তাহলে প্রথম মাসের যদি সুদ আমি বের করতে যাই, তাহলে কত হয়ে যাবে? I ইকুয়াল টু কত হয়ে যাবে? প্রথম মাসের 100 টাকা কত বছরের জন্য খাটছে? 1 বছরের জন্য। কত পার্সেন্ট সুদ দেওয়া আছে? 6%। 6% সরল সুদের হারে, এটা হয়ে যাচ্ছে প্রথম মাসের। এবার দ্বিতীয় মাসের যদি আমি বের করতে যাই, I2 ইকুয়াল টু কত দেওয়া হবে? তাহলে 100। দ্বিতীয় মাসেরটা কত দিনের জন্য খাটবে? 12 মাসের জন্য তো খাটবে না, আর ওটা খাটবে কত দিনের জন্য? 11 মাসের জন্য। তাহলে 11 ডিভাইডেড বাই 12, এটাকে 11 মাসটাকে বছরে কনভার্ট করে নিতে গেলে 12 দিয়ে ভাগ করে দিলাম, ইন্টু কত হয়ে যাচ্ছে? আবার একই রকমভাবে 6 ডিভাইডেড বাই 100। একই রকমভাবে I3 তৃতীয় মাসের টাকাটা কত দিনের জন্য খাটবে? 10 মাসের জন্য খাটবে। তাহলে 10/12 ইন্টু 6 ডিভাইডেড বাই 100। এরকম করে করতে 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 শেষ মাসে যে টাকাটা চলে আসবে I12, 12তম মাসে যে টাকাটা হয়ে যাবে, 12তম মাসের টাকাটা কত হয়ে যাবে? 100 ইন্টু তোমার হচ্ছে 1/12 ইন্টু 6 ডিভাইডেড বাই কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। এবার এই যে সুদটা আছে, টোটাল সুদটাকে আমাকে ক্যালকুলেট করতে লাগবে। এখানে বইয়ে দেখো একবারে সেটাই করেছে, আমি যেখানে এটা পার্ট করে করলাম, সেটাই এখানে একবারে ওরা যোগ করে দিয়ে বের করেছে। তাহলে এত টাকা ও টোটাল কত হচ্ছে সুদ পাচ্ছে। তাহলে এই সব কটা যদি যোগ করে দিই, তাহলে আমার কত বেরোবে? 39 টাকা বেরোবে। এই যে I1 যোগ I2 যোগ I3, এগুলো যদি টোটালটা করে দিই, ডট ডট করে I12 অবধি যদি এইভাবে আমি বের করে নিই, তাহলে টোটালটার কত বেরোবে? 39 টাকা বেরোবে। আর আমার এখানে সুদ কত বেরোলো? আসল কত বেরোলো? টোটাল 12 মাসের 1200 টাকা। তাহলে 1200 টাকা আসল বেরোলো, আর এইদিকে 39 টাকা কত বেরোলো? সুদ বেরোলো। তাহলে আমি টোটাল কত টাকা পাবো বছরের শেষে? 1239 টাকা।
বোঝা গেল? দেখো এই অঙ্কটা এইভাবে করা আছে, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। মোটামুটি এই কয়টা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো সব নামাতে পারবে। যাদের সমস্যা আছে তো ভালো করে এই কয়টা অঙ্কই বারবার করে প্র্যাকটিস করে করে যাও। থ্যাংক ইউ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আর ভবিষ্যতে ক্লাস 11-এর জন্য আমি নতুন ব্যাচ লঞ্চ করবো, তখন তোমরা হেল্প পাবে অনেকটাই। তো সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।